আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বেসিক ল অফ সার্কিটের পার্ট 1 এ আপনাকে স্বাগতম জানাচ্ছি। ওহমস ল মূলত যে কোনো সার্কিট বা ইলেকট্রিক্যাল সার্কিট পড়াশোনা করার ক্ষেত্রেই ওয়ান অফ দ্য মোস্ট বেসিক ল। তো আমরা যেহেতু বলেছিলাম যে সার্কিটের যে বেসিক ল গুলো আছে সেগুলো নিয়ে আমরা পার্ট টু পার্ট আমরা ডিটেলসে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় পার্ট 1 এ আমরা প্রথমেই ওহমস ল নিয়ে আলোচনা করতে চলেছি। যেমনটা বললাম যে ওহমস লটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বেসিক ল অফ ইলেকট্রিক্যাল সার্কিট, এবং এই ওহমস ল এর প্রয়োজনীয়তাটা কেন পড়লো তার পূর্বে যদি আমরা একটু বলে রাখি যে ওহমস লটা মূলত কি করে। সার্কিটের যে বেসিক তিনটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স। এই তিনটা জিনিসের মধ্যে যে একটা রিলেশন তৈরি করে সেটাই মূলত ওহমস ল, তাই না? তাহলে আমরা যদি একটু ইন্ট্রোডাকশনে চলে যাই, তো ইন্ট্রোডাকশনে মূলত আসলে বেশি কিছু বলার নেই। ইন্ট্রোডাকশনে আমরা এটাই নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা হচ্ছে যে এই ওহমস লটা আসলে মূলত কিভাবে আসলো বা এটা কেনই বা প্রয়োজন পড়লো, এবং এই ওহমস লটা কে আবিষ্কার করলেন, এবং ওহমস লটার একটা আমরা ভিজুয়ালাইজ করার জন্য বা ওহমস লটাকে একটু বোঝার জন্য আমরা একটা ডায়াগ্রাম দেখব। তো আমরা যেমনটা বললাম যে যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রেই বেসিক পর্যায়ে আমরা তিনটা গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে সবাই অবগত আছি। সেই টার্মগুলোর মধ্যে একটা টার্মের নাম হচ্ছে কি, ভোল্টেজ। আমরা যদি লিখি, একটা টার্ম হচ্ছে ভোল্টেজ, আরেকটা হচ্ছে কারেন্ট, আরেকটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই তিনটা টার্মকে সমন্বয় করার জন্যই বা এই তিনটা টার্ম মূলত একটা ইকুয়েশনের মধ্যে আমরা সমন্বয় করতে পারি, আর তা হচ্ছে মূলত ওহমস ল। তো এই ওহমস লটা মূলত সার্কিটের গুরুত্বপূর্ণ একটা ল, বেসিক ল। এই বেসিক লটা মূলত আবিষ্কার করেছিলেন জর্জ সাইমন ওহম, যিনি একজন জার্মান ফিজিসিস্ট। 1826 সালে তিনি এক্সপেরিমেন্টালি এটা আবিষ্কার করেন যে ভোল্টেজ এবং কারেন্ট কি করে, ভোল্টেজ এবং কারেন্ট কোনো একটা কন্ডাক্টিং ওয়্যারস এর কথা যদি বিবেচনা করি, তাহলে একটা কন্ডাক্টিং ওয়্যারসে ভোল্টেজ এবং কারেন্ট কি একটা রিলেশনে চলে বা একটা রিলেশনের মাধ্যমে পরিচালিত হয়, এবং সেই রিলেশনটাই মূলত জর্জ সাইমন ওহমস ল এর মাধ্যমে স্টেট করেছিলেন। এবং সেই স্টেটমেন্টটাতে যাওয়ার পূর্বে আমরা যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই বিষয়টাকে, তা হচ্ছে এরকম ধরনের যে ধরলাম যে এখানে আমরা ধরে নিলাম যে এখানে একটা পাত্র আছে, আমরা ধরে নিলাম যে এখানে একটা পাত্র আছে এবং তার সাইডে আর একটা পাত্র আছে, এবং দুইটা এই পাত্র দুইটা, আর একটা হচ্ছে ফাঁকা আর একটা হচ্ছে ভর্তি অবস্থায় আছে, একটা ফাঁকা আর একটা ভর্তি অবস্থায় আছে। তো যেটা ভর্তি অবস্থায় আছে ধরলাম যে সেটাতে প্রচুর পানি আছে, আর যেটা ফাঁকা তো সেটা ফাঁকাই। তাহলে দুইটার মাঝখানে যদি একটা পথ তৈরি করে দিতে পারি, তাহলে কি হবে? অবশ্যই এখানে বেশি পানির অঞ্চল থেকে কম পানির অঞ্চলে পানি ফ্লো করা শুরু করবে। আচ্ছা, তো এখানে কি করবে? পানি ফ্লো করা শুরু করবে, তাই না? এবং এই যে পানিটা ফ্লো করবে, সেই পানির ফ্লোটাকে বাধা দেওয়ার জন্য যদি আমরা এখানে একটা চাবি, যদি এক্সটার্নাল চাবি আমরা অ্যাড করে দেই, ধরলাম যে এটা একটা এক্সটার্নাল চাবি, কথার কথা, এটাকে জাস্ট আমরা যদি ঘুরাই দিই তাহলে ধরলাম যে পানিটাকে বাধা দিবে। তাহলে এই বিষয়টাই মূলত আমরা বলতে পারি সামগ্রিকভাবে ওহমস লটাকে কি করতেছে, রিপ্রেজেন্ট করতেছে। সেটা কিভাবে? আমরা বলেছি যে ওহমস লটা ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স এই তিনটি টার্মের সঙ্গে একটা রিলেশন তৈরি করে। সেটা কিভাবে? ভোল্টেজ জিনিসটা আসলে কি? আমরা ভোল্টেজের বাংলাটা জানি বিভব। আমরা স্থির তড়িতে এভাবে পড়ছিলাম ভোল্টেজের সংজ্ঞাটা, যে কোন একটা কি আছে, কোন একটা ধরলাম যে একটা তড়িৎ ক্ষেত্র আছে, ধরলাম যে কোন একটা তড়িৎ ক্ষেত্র আছে, এই যে একটা তড়িৎ ক্ষেত্র ধরলাম, এই তড়িৎ ক্ষেত্রে অসীম কোন একটা বিন্দু হতে একটা একক ধনাত্মক চার্জকে যদি আমরা নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে যে কাজ সম্পূর্ণ হয় সেটাই আমরা বলে থাকি বিভব। বিভবের ডিফিনেশনটাতে কিন্তু আমরা এভাবে মূলত বলেছিলাম, তাই না? তাহলে আমাদের যেটা দরকার
চলতরিতের জন্য বিভবের ডেফিনেশনটাকে আসলে আমরা এভাবে দেই না। চলতরিতের জন্য যদি আমরা বিভবের বিষয়টাকে একটু এক্সপ্লেন করতে চাই আমাদের নিজেদের মতো করে, তা হচ্ছে যে বিভবটা বা ভোল্টেজটা মূলত হচ্ছে একটা এক্সটার্নাল প্রেসার, যেটা কি করে, যেটা মূলত কোন একটা পরিবাহীর মধ্যে থাকা ইলেকট্রন গুলোকে মুভমেন্ট করার জন্য একটা শক্তির যোগান দিয়ে থাকে। এবং এটা কেন শক্তি যোগান দিয়ে থাকে তার যদি আমরা একটা ব্যাখ্যা দিতে চাই, তা হচ্ছে ভোল্টেজের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইএমএফ। ইএমএফ যেটাকে আমরা বলে থাকি ইলেকট্রোমোটিভ ফোর্স। কি বলে থাকি? ইলেকট্রোমোটিভ ফোর্স। তো ইলেকট্রোমোটিভ ফোর্স এর বাংলা থেকে আমরা বিষয়টাকে এভাবে জানি যে তড়িৎ চালক শক্তি, অর্থাৎ তড়িৎকে চালনা করার জন্য যে শক্তি, সেটাই মূলত ইএমএফ। এবং ইএমএফ এর যদি একক দেখি সেটাও কিন্তু ভোল্ট। তার মানে অ্যাকচুয়ালি ইএমএফ এবং ভোল্টেজ জিনিসটা কিন্তু একই গোষ্ঠী বা একই জিনিসের মধ্যেই আওতাভুক্ত। তো এই ভোল্টেজটা কি করতেছে, একটা এক্সটার্নাল প্রেসার ক্রিয়েট করতেছে কার উপর? ইলেকট্রনের উপর, যাতে করে ইলেকট্রন কি করতে পারে, ইলেকট্রন কোন একটা পরিবাহের মধ্যে ফ্লো করতে পারে। এখানে ফিগারের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশি যে পাত্রে পানি ছিল সেই পানিটা কি করতেছে, একটা পানিটা বেশি থাকার কারণে এই পাত্রের মধ্যে একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে। যেই প্রেসারের দরুন এই সরু ছিদ্র পথে কি হচ্ছে, পানিগুলো কম প্রেসারের দিকে ধাবিত হচ্ছে। এবং কম প্রেসারের দিকে ধাবিত হওয়ার সময় এখানে একটা চাবি আছে, সে চাবি কি করতেছে, তাদেরকে একটা বাধা প্রদান করতেছে। তো আমরা এখানে বিষয়টাকে তাহলে বুঝতে পারলাম যে এখানে মূলত যে পানির যে প্রেসার, এখানে মূলত যে পানির প্রেসার, আমরা যদি এটাকে বলি যে প্রেসার, এটাকে যে বলে পানির প্রেসার, এই পানির প্রেসারটাই মূলত এখানে ভোল্টেজ হিসেবে কাজ করতেছে। এবং ফ্লো অফ ওয়াটার, এই যে ফ্লো অফ এই যে ফ্লো অফ ওয়াটার, এটাই মূলত এখানে কারেন্ট। এবং এখানে যে আমরা এক্সটার্নাল একটা চাবি যে ব্যবহার করেছিলাম, চাবি যেটা কি করতেছিল, পানির প্রবাহটাকে নিয়ন্ত্রণ করতেছিল, সেটাকে আমরা বলতেছি রেজিস্ট্যান্স। তো এই তিনটা বিষয় আমরা মূলত এই ফিগারের মাধ্যমে বুঝতে পারি। এবং এই ফিগারটাই সহজ ভাষায় বলতে গেলে ওহমস ল এর একটা রিপ্রেজেন্টেশন। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা টার্মিনাল, এ টার্মিনাল যদি আমরা এটাকে বলি, এটাকে যদি একটা বি টার্মিনাল বলি, এই এ টার্মিনাল এবং বি টার্মিনালের একটার ভোল্টেজ হচ্ছে বেশি, একটার ভোল্টেজ হচ্ছে কি কম। হ্যাঁ, এবং বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে একটা কি পাচ্ছি আমরা, ইলেকট্রনের একটা ফ্লো পাচ্ছি। এবং এই ইলেকট্রনটা যখন ফ্লো করতেছে তখন সেখানে একটা কি করছে, একটা বাধার সম্মুখীন হচ্ছে, যে বাধাটাকে আমরা বলতেছি রেজিস্ট্যান্স। এবং এই বিষয়টার মধ্যেই, এই গুরুত্বপূর্ণ কনসেপ্টটার মধ্যেই সর্বপ্রথম যিনি এই ফর্মুলাটা আবিষ্কার করেছেন, তিনি জর্জ সাইমন ওহম। যেমনটা বলেছিলাম, জার্মান ফিজিসিস্ট তিনি একজন। তিনি মূলত আসলে এই ফর্মুলাটা আবিষ্কার করেছেন। এবং এই ফর্মুলার যদি আমরা একটু স্টেটমেন্টটা একটু দেখতে চাই যে এই ফর্মুলাতে আসলে কি বলা হয়, এখানে বলা হচ্ছে যে কনস্ট্যান্ট কোন একটা টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচারটা যদি কনস্ট্যান্ট থাকে, এই কনস্ট্যান্ট টেম্পারেচারে কি হবে, দ্য ভোল্টেজ অ্যাক্রস এ রেজিস্টর আর, এটা যদি একটা আর রেজিস্টর হয়ে থাকে, তাহলে এই আর রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ভি, সেটা কি হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট। আচ্ছা, তো বিষয়টাকে সহজে বোঝার জন্য যদি আমরা একটা ফিগার ড্র করি, কথার কথা আমরা যদি এখানে একটা ফিগার ড্র করি, ধরলাম যে এরকম একটা ফিগার ড্র করলাম আমরা এখানে, এখানে একটা এরকম ফিগার ড্র করলাম। আচ্ছা, তো এখানে আমরা একটা রেজিস্টর বিবেচনা করলাম, বা রেজিস্টর ঠিক না, ধরলাম যে এটা একটা তার, এবং এই তারের একটা যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা আসলে এখানে আমরা প্রকাশ করলাম। তো এটা হচ্ছে মূলত তারের এ প্রান্ত, এটা হচ্ছে তারের বি প্রান্ত। তো এ প্রান্তের যে ভোল্টেজ সেটা ভি এ, বি প্রান্তের যে ভোল্টেজ সেটাকে আমরা ধরলাম ভি বি। তো এ প্রান্ত এবং বি প্রান্তর মধ্যে কি হবে, একটা ভোল্টেজ পার্থক্য থাকবে বা বিভব পার্থক্য থাকবে। এখানে বলা হচ্ছে যে কনস্ট্যান্ট টেম্পারেচার, অর্থাৎ যদি টি এর মানটা যদি কনস্ট্যান্ট হয়, টি এর মান যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেক্ষেত্রে এই যে তারটা আছে, এই তারের যে অ্যাক্রোসে ভোল্টেজ, এই তারের অ্যাক্রোসে ভোল্টেজ, যদিও বা এখানে ডিফিনিশনে রেজিস্টারের কথা বলা হচ্ছে, রেজিস্টার মানে কিন্তু প্রতিটা কন্ডাক্টিং ওয়্যারস এর একটা কি রেজিস্টার থাকে। তো বিষয়টা ধরলাম যে ওই কন্ডাক্টিং ওয়্যারস এর যে রেজিস্টারটা, সেটাই এখানে রেজিস্টার। এর যে অ্যাক্রোস বলতে কি বোঝাচ্ছে, তার দুই যে প্রান্ত, অর্থাৎ এই যে দুইটা প্রান্ত, এই যে
এখানে দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্তকে যদি আমরা কোনোভাবে যদি সামহাও যদি এইভাবে যদি বিবেচনা করি যে এই দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্তের অ্যাক্রসে যে আসলে বিভব ভি, এটা মূলত কি হবে, এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করতেছে আই কারেন্ট, এই আই কারেন্টের কি হবে, সমানুপাতিক হবে। এবং এটাই মূলত কি, এটাই মূলত এই ওহমস ল এর একটা ডিফিনিশন। এবং এই ওহমস ল এর ডিফিনিশনটাকে যদি আমরা একটু যদি ডেরাইভ করতে চাই বা ডেরিভেশন যদি করতে চাই, তো ডেরিভেশনটা আসলে বিশেষ কিছুই না। ডেরিভেশনটা হচ্ছে মূলত ওহমস ল এর ডেরিভেশন, ওহমস ল এর ডেরিভেশনটা মূলত আসলে কিছুই না, এটা হচ্ছে জাস্ট ওহমস লতে যে কথাটা বলা হচ্ছে সেটাই। যেটা বলা হচ্ছে যে যদি টি কনস্ট্যান্ট থাকে, টি এর মান বা টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, ধরলাম এটাকে সি, টেম্পারেচার মানটা কনস্ট্যান্ট, এটাকে ধরলাম সি, তাহলে সেই ক্ষেত্রে যে ভি আছে সেটা প্রপোর্শনাল টু হবে আই। তো সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা একটু হটাই দেই, তাহলে আচ্ছা আমরা একটু যদি এটাকে সাইডে লিখি, এটাকে যদি আমরা একটু সাইডে লিখি, তাহলে এখানে কি হবে, বি প্রপোর্শনাল হবে আই, অথবা বি ইজ ইকুয়াল কে ইন্টু আই। কে এটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, বা আমরা বলতে পারি এটাকে প্রপোর্শনাল কনস্ট্যান্ট, প্রপোর্শনাল কনস্ট্যান্ট। কিন্তু এখানে সার্কিটের ক্ষেত্রে এই প্রপোর্শনাল কনস্ট্যান্টের একটা বিশেষ নাম আছে, এবং সেই নামটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই প্রপোর্শনাল কনস্ট্যান্টের বিশেষ যে নামটা হচ্ছে সেটা হচ্ছে মূলত কি, রেজিস্ট্যান্স। তাহলে এখানে আমরা ওহমস ল থেকে যে ফর্মুলাটা পেলাম তা হচ্ছে যে ভি ইজ ইকুয়াল টু আই আর, যেটাকে আমরা সবাই মূলত জানি যে এটাই হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত ওহমস ল। বা এটাকে যদি আরেকটু ভালো করে আমরা যদি লিখি, তাহলে ভি ইজ ইকুয়াল আই ইন্টু আর। তো ওহমস ল থেকে এখানে আমরা চাইলে আরেকটা প্রপার্টিজ সম্পর্কে জানতে পারি ম্যাটেরিয়ালস এর, তা হচ্ছে কন্ডাক্টিভিটি, তো বা কন্ডাক্টেন্স। তো এখানে আমরা মূলত ওহমস ল থেকে জানলাম যে ভি প্রপোর্শনাল আই, এখান থেকে যে একটা কনস্ট্যান্ট পাওয়া যাচ্ছিল, সেই কনস্ট্যান্টটা মূলত ওই ম্যাটেরিয়ালস এর রেজিস্ট্যান্সটাকে নির্দেশ করতেছিল। তাহলে আমরা জানি যে রেজিস্ট্যান্সটা হচ্ছে বাধা দেওয়ার যে একটা বিষয়, বা বাধা দেওয়ার যে একটা প্রপার্টি সেটা। তাহলে এর বিপরীত যে প্রপার্টিটা সেটা অবশ্যই কন্ডাক্টেন্স হবে, তাই না? রেজিস্ট্যান্স কি করে, বাধা, অর্থাৎ ইলেকট্রনের ফ্লোটাকে বাধা দেয়। কন্ডাক্টেন্স কি করবে, অবশ্যই ইলেকট্রন ফ্লোটাকে ত্বরান্বিত করবে, তাই না? তাহলে এখানে আমরা ওহমস ল থেকে কন্ডাক্টেন্সের কনসেপ্টটাকে কিভাবে পাই? আচ্ছা, এখানে আমরা যে ভি প্রপোর্শনাল আই লিখেছিলাম, ভি প্রপোর্শনাল যে আমরা কি লিখেছিলাম, এখানে যে আই লিখেছিলাম, তাহলে এখানে সাপোজ আমরা যদি আবার লিখি এটাকে যে ভি ইজ ইকুয়াল আই ইন্টু আর, বা আমরা এখানে যদি আই ইজ ইকুয়াল 1/r ইন্টু ভি, বা আই ইজ ইকুয়াল জি ইন্টু ভি। তো এখানে যে আমরা জি টা লিখলাম, এটাই হচ্ছে মূলত কি, এটাই হচ্ছে মূলত কন্ডাক্টেন্স। এটাই হচ্ছে মূলত কি, কন্ডাক্টেন্স। অর্থাৎ কোনো একটা তারের যদি রেজিস্ট্যান্সটা থাকে আমাদের জানা, সেখান থেকে আমরা তার কন্ডাক্টেন্সটাও বের করে নিতে পারি। এবং আমরা ওহমস ল এর ডেরিভেশন থেকে যেটা জানতে পারলাম তা হচ্ছে যে কোনো একটা তারের যেমন রেজিস্ট্যান্স থাকে, তেমনি তার কন্ডাক্টেন্সও থাকে। এবং রেজিস্ট্যান্স এবং কন্ডাক্টেন্স যেটা, সেটা হচ্ছে পরস্পর বিপরীত রাশি। অবশ্যই রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়াল 1/জি, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং কন্ডাক্টেন্স। জি দ্বারা কিন্তু কন্ডাক্টেন্সকে এখানে প্রকাশ করা হচ্ছে। ওকে, তো এখানে যদি আমরা এখানে আরেকটু যদি বিষয় আমরা লক্ষ্য করি, তা হচ্ছে যে ওহমস ল এর যে ডেরিভেশন বা ফর্মুলা, সেখান থেকে আমরা 1 ওহম কাকে বলা হয়, বা আমরা যদি বলি যে কোনো একটা সার্কিটের, ধরলাম যে এটা একটা তার, এই তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, এবং অবশ্যই যেহেতু কারেন্ট ফ্লো করতেছে তার মানে তার দুই প্রান্তের অবশ্যই একটা কি ভোল্টেজ পার্থক্য আছে, তাই না? তো দুই প্রান্তের অ্যাক্রসে একটা ভোল্টেজ পার্থক্য আছে, এবং সেটাকে আমরা ধরলাম ভি। এবং তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে সেটা ধরলাম আই। তার যে রোধ সেটা হচ্ছে আর। এখন যদি প্রশ্ন করা হয় যে 1 ওহম কি হবে, 1 ওহমের সংজ্ঞাটা কি,
তো আমরা যেমনটা জানি যে ওহম হচ্ছে মূলত, যেহেতু জর্জ সাইমন ওহম তিনি ওহমস লটা আবিষ্কার করেছেন, এবং ওহমস লটা আমাদের যে ইনফরমেশন গুলো দেয় তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে কোন একটা ম্যাটেরিয়ালস এর রেজিস্ট্যান্স, এই গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি সম্পর্কে আমাদের ইনফরমেশন দেয়। তো ওহমস ল এর নাম অনুসারে বা ওহমস এর যে জর্জ সাইমন ওহম যিনি এটা আবিষ্কার করেছেন তার নাম অনুসারে ওহমস ল তৈরি হয়েছে। এই ওহমস ল এ থেকে আমরা যে প্রপার্টিটা পাই আর, সেই আর এর যে একক সেটাও ওহমস এসআই একক। তো এক ওহমের সংজ্ঞাতে আমরা যদি একটু তাকাই তাহলে দেখা যাচ্ছে যে কোনোভাবে যদি ভোল্টেজের মানটা 1 হয়ে যায়, আর কোনোভাবে যদি এখানে যে কারেন্টের মান সেটা যদি 1 হয়ে যায়, তাহলে এখানে আর এর মানটাও কি হয়ে যাবে, 1 ওহম হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা বিষয় সম্পর্কে জানি যে যদি কোনো একটা তারের মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে এবং তারের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, কিংবা উল্টা ভাবে বলতে পারি যে যদি কোনো তারের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হয় এবং এর ফলে তার মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তাহলে সেক্ষেত্রে কারেন্ট বা ইলেকট্রনের প্রবাহটা যে পরিমাণ বাধাপ্রাপ্ত হয় বা ওই তারের মধ্যে যে পরিমাণ রোধের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে মূলত 1 ওহম। আবার আমরা বিপরীত ভাবে বলতে পারি যে কন্ডাক্টেন্সের যদি আমাদের ডেফিনেশনটা দিতে বলা হয়, তাহলে কন্ডাক্টেন্সের ডেফিনেশনটাও আমরা সেম ভাবে দিতে পারি। যেমন কন্ডাক্টেন্সের ফর্মুলা বা ডেফিনেশন যদি আমরা দিতে চাই, তাহলে আমরা এখানে এভাবে বলতে পারি। কন্ডাক্টেন্সের ডেফিনেশন থেকে আমরা জানি যে I ইজ ইকুয়াল টু জি ইন্টু ভি। তাহলে এখানেও আমরা বলতে পারি একইভাবে যে যদি বিভব পার্থক্য 1 ভোল্ট হয় কোনো একটা তারের দুই প্রান্তে, এর ফলে তার মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ফ্লো করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তার মধ্যে যে কন্ডাক্টেন্স হবে সেটা হচ্ছে মূলত কি, তার মধ্যে যে কন্ডাক্টেন্সটা হবে সেটা হচ্ছে মূলত 1 সিমেন্স, কিংবা আমরা চাইলে এটাকে ওহমস যেহেতু আমরা এভাবে প্রকাশ করি, কন্ডাক্টেন্স যেহেতু বিপরীত আসে সেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, কিংবা ওহমসকে আমরা এভাবেও চাইলে প্রকাশ করতে পারি, কিংবা কন্ডাক্টেন্স যেহেতু একটা বিপরীত রাশি সেটাকে চাইলে এভাবেও আমরা প্রকাশ করতে পারি। ওকে, এটা গেল 1 ওহম এবং 1 কন্ডাক্টেন্স বা 1 সিমেন্স যদি বলি, 1 কন্ডাক্টেন্স ঠিক না, 1 সিমেন্সের আমাদের যদি সংজ্ঞা বা ডিফিনেশন। ওকে, এখন আমাদের ওহমস ল এর যদি একটা ভিআই ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা ড্র করতে চাই, তো ওহমস ল এর ভিআই ক্যারেক্টারিস্টিক্স বা আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স যদি বলি, তো আইভি ক্যারেক্টারিস্টিক জিনিসটা আবার এখানে কি সেটা সম্পর্কে একটু বলে রাখা দরকার। সেটা হচ্ছে মূলত যে কোন একটা সার্কিট আছে, সেই সার্কিটের মধ্যে আমরা জানি যে কারেন্ট ফ্লো করতেছে, এবং কারেন্ট যেহেতু ফ্লো করতেছে মানে অবশ্যই সেখানে একটা ভোল্টেজের ডেভেলপ হয়েছে, তাই না? খুব সহজভাবে আমরা যেমনটা করতেছিলাম যে আমরা একটা তার নিচ্ছিলাম, তারে একটা রোধ দিচ্ছিলাম এবং দেখতেছিলাম যে এই দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, কারেন্ট ফ্লো হচ্ছে আই, এবং তার যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর। তো এখন যদি আমরা কোনোভাবে কথার কথা যদি আমরা এখানে ওয়াই অক্ষ বরাবর আই এবং এক্স অক্ষ বরাবর যদি ভি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা এখানে ভি রাখতে পারে, এখানে আইও রাখতে পারে, তবে সঠিক যেটা সেটা হচ্ছে উপরে ভি, উপরে হচ্ছে আই এবং নিচের দিকে ভি আমরা রাখবো। তো যদি রাখি তাহলে সেক্ষেত্রে তুমি যদি একটা গ্রাফ যদি প্লট করি, তো সেই গ্রাফের যে বৈশিষ্ট্যটা সেটাই মূলত হচ্ছে ওহমস ল এর জন্য আইভি ক্যারেক্টারিস্টিক্স। কি বলবো আমরা এটাকে, যে আইভি ক্যারেক্টারিস্টিক্স। এখানে যদি আমরা একটু বলি যে আই ভি ক্যারেক্টারিস্টিক্স অফ ওহমস ল। আচ্ছা, তো ওহমস ল এর জন্য যে আইভি ক্যারেক্টারিস্টিক্স সেটা যদি আমরা এখানে যদি প্লট করি তাহলে কিরকম পাবো আমরা। তার পূর্বে আমাদের ওহমস লতে চলে যাই আমরা একটু। ওহমস লতে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আর, বা এটাকে যদি আমরা আই ইজ ইকুয়াল টু জি ভি এভাবেও যদি লিখি তা আমরা লিখতে পারি। তাহলে এখন এই যে এখানকার যে আমাদের ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটাকে যদি আমরা সরলরেখার ইকুয়েশনের সঙ্গে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর সঙ্গে যদি তুলনা করি, তো আমরা জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এই সরলরেখার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মূলত ওয়াই এর মানগুলো থাকে, এক্স অক্ষ বরাবর এক্স এর মানগুলো থাকে, এবং ওয়াই বাই এম ওয়াই বাই এক্স যেটা আছে এর অনুপাতটা মূলত ঢালকে নির্দেশ করা হয়,
এবং এরকম ধরনের সরলরেখাটা সবসময় আমরা জানি যে মূল বিন্দুগামী একটা সরলরেখা পাই। তাহলে এখানে আমরা চাইলে কি করতে পারি, একটা মূল বিন্দুগামী সরলরেখা ড্র করাইতে পারি, যেহেতু আমরা এখানে ওহমস ল এর যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে আমরা এটা পাচ্ছি। ওহমস ল এর ফর্মুলা থেকে আমরা জানতে পারতেছি যে এটাকে y = mx এই সরলরেখার সঙ্গে কম্পেয়ার করা যায়। তো এমনটা যদি আমরা কম্পেয়ার যদি করি, আমরা যদি এমনটা যদি কম্পেয়ার করি, তাহলে কম্পেয়ার করলে তো অবশ্যই আমরা এখানে একটা ঢাল পাবো, তাই না? যেহেতু আমরা একটা সরলরেখা পেয়েছি, সরলরেখার অবশ্যই একটা ঢাল পাইতে হবে। তো আমরা এখানে যে ঢালটা পাচ্ছি, কথার কথা আমরা এখানে যে ঢালটা পাচ্ছি, সেই ঢালটা কি নির্দেশ করতেছে? যেহেতু y অক্ষ বরাবর এখানে i এর মান এবং x অক্ষ বরাবর v এর মান, কাজে এর যে ঢাল হবে, কথার কথা এই যে ঢাল হবে m অবশ্যই অবশ্যই কি হবে, i ডিভাইডেড বাই v হবে, আমরা লিখতে পারি g, আমরা লিখতে পারি 1/r। তার মানে এখানে যে এদের যে ঢালটা পাবো, এখানে এই ঢালটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট হবে। তার মানে আমরা এখানে ওহমস ল এর জন্য যে এখানে ভিআই ক্যারেক্টারিস্টিকটা পাইলাম, সেটা একটা অবশ্যই মূল বিন্দুগামী সরলরেখা হবে। এবং এটা প্রযোজ্য হবে কোন ক্ষেত্রে? আর এর মান কনস্ট্যান্ট, when r is কনস্ট্যান্ট, অর্থাৎ রোধের যে মানটা সেটা কনস্ট্যান্ট। এবং রোধের মানটা কোন ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়? when when temperature is also constant, temperature is also কনস্ট্যান্ট। অর্থাৎ টেম্পারেচারটা যখন কনস্ট্যান্ট থাকবে, রোধের মানটা কনস্ট্যান্ট হবে। কারণ আমরা জানি যে রোধের যে বৈশিষ্ট্য বা রোধের যে ফর্মুলা ছিল, যে রো ডিভাইডেড বাই এ বাই এল, এটা তো একটা রোধের ফর্মুলা ছিল। এবং এই রোধের ফর্মুলা থেকে আমরা জানতাম যে এখানে রোধের যে আপেক্ষিক রোধের যে বিষয়টা আছে, সেটা কিন্তু আসলে টেম্পারেচার উপর ডিপেন্ড করতো এবং উপাদানের উপর ডিপেন্ড করতো। তো যার কারণে এই টেম্পারেচারের বিষয়টা রোধকে কিন্তু সরাসরি প্রভাবিত করে। সেটা যদি কন্ডাক্টর হয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই টেম্পারেচার বাড়লে তার রেজিস্টিভিটি বাড়বে। এবং ওহমস ল থেকে আমরা এটুকু জিনিস তো বুঝতে পারলাম যে এখানে ওহমস লটা মূলত প্রযোজ্য হচ্ছে কোন ক্ষেত্রে? যখন টেম্পারেচার মানটা কনস্ট্যান্ট থাকতেছে। এবং টেম্পারেচার মানটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে রোধের মানটা কনস্ট্যান্ট থাকবে। আর কোনো কারণে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকে, রোধের মানটা কনস্ট্যান্ট থাকবে না। আর রোধের মান যদি কনস্ট্যান্ট না থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে যে আমরা ভি ইজ প্রপোর্শনাল আই লিখতেছিলাম, এবং প্রপোর্শনাল চিহ্নটা তুলে দিয়ে যে একটা কনস্ট্যান্ট রাশি আর, এটা আমরা নিচ্ছিলাম, এটা কিন্তু তখন নিতে পারবো না। কারণ তখন কিন্তু আর এর মানটা নো মোর কনস্ট্যান্ট। এই যে আর এর মানটা, সেটা কিন্তু তখন আর কনস্ট্যান্ট নয়। যার কারণে আমরা বলতে পারি যে ওহমস ল এর যে লিমিটেশনস গুলো আছে, ওহমস ল এর জন্য যে লিমিটেশনস গুলো আছে, এই ওহমস ল এর লিমিটেশনস গুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে অবশ্যই এটা কনস্ট্যান্ট টেম্পারেচারের জন্য এবং কনস্ট্যান্ট রেজিস্ট্যান্সের জন্য এটা প্রযোজ্য হবে। অর্থাৎ রেজিস্ট্যান্সের মান যদি ভেরিয়েবল হয়, তাহলে সেই ক্ষেত্রে ওহমস লটা প্রযোজ্য হবে না। ওকে, তো এটাই ছিল মূলত আসলে ওহমস ল রিলেটেড কিছু কথাবার্তা, এবং ওহমস ল নিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।